ফেরও আমি লক্ষ্য করলাম যে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। অনেকে মনে করছেন যে সরকারের ইন্টেনশনই নেই সম্ভবত দেওয়ার, সেই কারণে এই মাসে এখনো টাকা ঢোকেনি। এমনকি আমাকে সামনাসামনিও একাধিক ব্যক্তি মহিলারা জিজ্ঞেস করছেন যে দিদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি ঢুকবে না। আমি তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে ভেরিফিকেশন প্রসেস চলছিল, সেটা আপনারা অনেকে জানেন। আজ আমি আপনাদের সামনে ক্লিয়ার করে বলে দেব যে নিজেরাই আপনারা বাড়িতে বসে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না, কারণ ক্রাইটেরিয়া গভর্নমেন্টের দিক থেকে ক্লিয়ার করা হয়ে গেছে। যেটাকে নিয়ে আমি আগেও বলেছিলাম যে ক্লিয়ারিটি লাগবে, ট্রান্সপারেন্সি লাগবে, সেই বিষয়ে সরকার ফোকাস করে জানিয়ে দিয়েছেন যে কারা কারা অন্নপূর্ণার টাকা পাবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যোগ্য মহিলারাই অন্নপূর্ণার টাকা পাবেন। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি যেভাবে অন্নপূর্ণার লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে প্রত্যেকটা মহিলার মধ্যে একটা আবেগের তৈরি করেছিলেন, বেশ কিছু মহিলার কিন্তু সেই আবেগে ধাক্কাও লাগবে, কারণ বেছে বেছে যোগ্য মহিলাদেরকেই অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। জানিয়ে দিন আপনাদেরকে যে 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, এটা খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন কোয়েশ্চেন এখানে এটা যে কারা কারা টাকা পাবে। ফার্স্ট হচ্ছে 10,000-এর যদি বেশি ইনকাম কোনো মহিলা করে থাকেন তাহলে তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন না। অর্থাৎ এই যে আমরা দেখছি না আইসিডিএস এর কর্মীরা বা বিভিন্ন মহিলাদের মাইন্ডে রয়েছে যে আমরা চাকরি করি, তার ওপর আবার সরকার ভাতাও দেয়, তো সেই জায়গায় সরকার স্টপ করেছে। অর্থাৎ যে মহিলারা 10,000-এর বেশি টাকা ইনকাম করবে তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পাবে না। 25 থেকে 60 বছর মহিলা এই অর্থর লাভ করতে পারবে। 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কিন্তু 25 থেকে 60 বছর মহিলারা যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এটাও করা হয়েছে যে 1,500 টাকা বিধবা ভাতা পেতেন, সেটাকে অন্নপূর্ণাতে মানে অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে দেওয়া হবে। অর্থাৎ সেই 1,500 টাকা পাবেন না, সেটা সাইড করে 3,000 টাকা অন্নপূর্ণার টাকাই দেওয়া হবে। আমি আবারও বলছি, 25 বছর থেকে 60 বছরের মধ্যে যারা বিধবা ভাতা পেতেন অর্থাৎ 1,500 টাকা পেতেন তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3,000ই দেওয়া হবে। 1,500-এর জায়গায় 3,000ই দেওয়া হবে। অর্থাৎ ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট জানাবো, বার্ষিক পারিবারিক আয় যদি 12 লক্ষের ওপর হয়, আমি যেমনটা আপনাদেরকে স্ল্যাবের কথা বলেছিলাম সেমভাবে বলা হচ্ছে যে বার্ষিক পারিবারিক আয়, এখানে একজন নয়, এটা পরিবারের আয়কে দেখা হচ্ছে। যদি বার্ষিক মানে বছরে 12 লক্ষের ওপর যদি ইনকাম থেকে থাকে তাহলে তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পাবে না। তাছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো যদি কর্মচারী থেকে থাকেন বা কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী থেকে থাকেন বা এই যে পঞ্চায়েত বা পুরসভাতে যদি কাজ করে থাকেন তো তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। আমি নাটা এই কারণেই জানালাম, কারণ যাতে আপনারা বাড়িতে বসেই বুঝতে পারবেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। অর্থাৎ এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু বেছে বেছে যাদের অ্যাকচুয়ালি টাকার দরকার তাদের অ্যাকাউন্টেই টাকা দেওয়ার কথা ভেবেছেন। আমি সেটা যবে বাজেট অ্যানাউন্সমেন্ট হয় আমি সেদিনই মোটামুটি অনুমান লাগিয়ে নিয়েছিলাম যে অতটা কভার করা কোনোদিনই এই বাজেটে সম্ভব নয়। অর্থাৎ প্রথমে 38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু খরচের হিসাব করে দেখা যাচ্ছে যে আগামী 8 মাসে এই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে 48 থেকে 50,000 কোটি টাকা খরচা হবে। সরকার সেটা করতেও রাজি, কিন্তু যাদের প্রয়োজন তাদেরকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে, যাদের প্রয়োজন নেই তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। সরকার নিজের দিক থেকে একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন। বাকি আপনারা অনেকেই জানেন যে কারা পাবেন কারা পাবেন না। কোয়েশ্চেন এখানে এটা আসছে যে এবার আপনাদের মধ্যে অনেকেরই মাইন্ডে এটা চলে আসবে যে ধ্যার ছাতার মাথা, তাহলে ভোট দিয়ে কি হলো, ভোট আমি কেন দিতে গেলাম। তো একটা অন্নপূর্ণা ভাণ্ডার বা একটা সাইকেল দেওয়া বা একটা ফোন দেওয়া কোনোদিনই গভর্নমেন্টকে আমরা ঠিক চুজ করছি কি চুজ করছি না এটাকে জাস্টিফাই করে না। আমি এই কথাটা কেন বললাম, আমার কিছু যায় আসে না বিজেপি সরকার থাক না থাক, কিন্তু আমি যখন দেখছি যে আমি অপোজিশন যে পার্টিকে ভোট দেব সেই পার্টিকে কি বেসিসে দেব, শুধুমাত্র কি আমাকে 3,000 টাকা দেবে বলে দেবো? নিশ্চয়ই না। আমি কি কি দেখবো, যে আমি যেন সিকিওর থাকি,
আমার দেশের বা রাজ্যের আর্থিক পরিস্থিতি যেন সঠিক থাকে, যুবকরা যেন চাকরি বাকরি পায়, এবং তার পাশাপাশি কি দেখব, সরকার যেন দুর্নীতি কম করে, আমাদেরও হেল্প হয়, আর দেশভক্তি বিষয়টা যেন পার্টির মধ্যে থাকে। এখন কোয়েশ্চেন এখানে এটা যে কর্ণাটককে কংগ্রেসের সরকার চলছে, ভালো করে বুঝুন আমি কি বলছি। আমার কাছে অল্টারনেটিভ কি? নতুন কোনো হঠাৎ করে উপরে তো কোনো দল চলে আসেনি। ভোট আমাদেরকে কংগ্রেসকে দিতে হবে যদি আমি সেন্ট্রাল বেসিসে ভাবি যে বিজেপির জায়গায় কে আসবে, গঠবন্ধন সরকার হয়তো আসতে পারে। আমি একদম বেসিক আপনাদেরকে বলছি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে কোনো পার্টির যদি আইডিওলজিতেই প্রবলেম থেকে থাকে তাহলে আমার কাছে অপশন কোথায়? আমার কাছে অপশন কোথায়? কারণ কর্ণাটক গভর্নমেন্ট কি করেছে, সেখানে কংগ্রেসের সরকার চলছে, একটা বিধানসভায় বিল পেশ করা হয়েছে এবং সেটা পাসও করিয়ে দেওয়া হয়েছে। বিলটা কি? বিলটা হচ্ছে দ্য কর্ণাটকা রেগুলেশন অফ ইউজ অফ গভর্নমেন্ট প্রিমিসেস অ্যান্ড পাবলিক প্রপার্টি বিল 2026। কি বলা হচ্ছে এখানে? এখানে এটাই বলা হচ্ছে যে যদি কোনো গভর্নমেন্টের মাঠ বা প্রতিষ্ঠান বা কিছু যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে 3 দিন আগে ইনফর্ম করতে হবে। এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেকেন্ড কথায়, যেখানে কড়াকড়িভাবে বলা হলো যে কোনো আনরেজিস্টার্ড গ্রুপ, কোনো আনরেজিস্টার্ড অর্গানাইজেশন এই কাজটি করতেই পারবে না, গভর্নমেন্ট প্রিমিসেস ইউজই করতে পারবে না, তার প্রতিষ্ঠান ব্যবহারই করতে পারবে না। যখনই আনরেজিস্টার্ড গ্রুপের কথা এলো তার মানে এটা ঘুরিয়ে নাক দেখানো হলো, অর্থাৎ আরএসএসকে টার্গেট করা হলো যে আরএসএস কোনো কর্মসূচি করতে পারবে না। দেখুন, ডিরেক্টলি আরএসএসকে ব্যান করার মতো ক্ষমতা কিন্তু এখনো কংগ্রেস অর্জন করতে পারেনি, কারণ দেশের মধ্যে কংগ্রেসের নাম অত্যন্ত খারাপ। কোয়েশ্চেন এখানে এটা আসছে যে এই যে শব্দের ব্যবহার, যে আনরেজিস্টার্ড গ্রুপ, তারা নাকি সরকারি প্রিমিসেস ব্যবহার করতে পারবে না, আর করলে যদি খেলাফ করা হয় তো কড়াকড়িভাবে বলা হয়েছে যে 3 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানা দেওয়া হবে। তাহলে এই আরএসএসটা কি? আরএসএস কোনো রেজিস্টার্ড কোনো অর্গানাইজেশন না, আরএসএস কোনো ট্রাস্টে চলে না, আরএসএস এর কোনো খাতা কলম তৈরি করা নেই, বা আরএসএস এর কোনো প্রপার্টি নেই। আরএসএস কিভাবে চলে? আরএসএস একটা ইন্ডিভিজুয়াল বডি অফ ইন্ডিভিজুয়ালস বলতে পারেন। কিভাবে চলছে? যে কনস্টিটিউশনের আর্টিকেল 19(1)(c)তে যেখানে এটা বলা রয়েছে যে নাগরিকদের সংগঠন গড়ার মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারকে অ্যাপ্লাই করে আরএসএস চলে। তাহলে সরকারি প্রতিষ্ঠান কেন দরকার? তারা যে এক একটা করে তাদের যে কর্মসূচি রয়েছে, যে এক জায়গায় গ্যাদার হওয়া, চর্চা করা, দেশের পলিটিক্যাল বিষয় নিয়ে চর্চা করা, যোগ অভ্যাস, ব্যায়াম, বিভিন্ন কর্মসূচি কিন্তু আরএসএস করে থাকে। কর্ণাটকের ভালো লাগছে না কেন বলুন তো? কারণ কর্ণাটকের যিনি হোম মিনিস্টার সবে সবে হয়েছেন, মল্লিকার্জুন খার্গের ছেলে, উনি খুব একটা আরএসএসকে পছন্দ করেন না। ওনার মুখে তো আটকায়নি পর্যন্ত এটা বলতে যে আরএসএস একটা আতঙ্কবাদী গ্রুপ, একটা মানে এদের অ্যাক্টিভিটি খারাপ, এরা আতঙ্কবাদী চালচলন। তাহলে আমি কি বলতে চাইলাম? যে আরএসএস এর সাথে কোনোদিনই আপনারা আতঙ্কবাদী লিঙ্ক খুঁজে পাবেন না, আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারবে না, সেই আরএসএস কে কর্ণাটক টার্গেট করছে। তো যে দল প্রথম থেকেই অ্যান্টি ন্যাশনাল, যে দল প্রথম থেকে ডিসাইড করে নিয়েছে যে আমি কাদের সাপোর্টে দাঁড়াবো, যে দল প্রথম থেকে 10%-এর রাজনীতি করে থাকে, বাকিদের কথা ভাবে না, তো আমরা কি অল্টারনেটিভ ভাবে সেই দলকে আনবো? সব থেকে বড় কথা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কি সেটা পর্যন্ত মানে এখনো কন্ট্রোল করছে বিদেশ। এনডিটিভির একটা দুর্দান্ত প্রতিবেদন আমি দেখলাম, আমি আশা রাখবো যে আপনারাও একবার দেখবেন, আমি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেবো, যেখানে ডিটেলসে বলা হলো যে কিভাবে মেটা অ্যালগোরিদম বায়াসভাবে কাজ করছে। অর্থাৎ পুরো বৈষম্য দেখা গেছে যে ভাই মেটা কি করে গন্ডগোল করছে, মেটা কি করে অ্যান্টি গভর্নমেন্ট চলছে। আরে অ্যান্টি গভর্নমেন্ট বা ফেভারে গভর্নমেন্ট ছেড়ে দিন, যেটা অ্যাকচুয়াল সেটা তো দেখাবে। কিন্তু এমন একটা বৈষম্যের বিশ্লেষণ করা হয়েছে এনডিটিভির দিক থেকে যেখানে চোখ খুলে গেল। কেমন চোখ খুললো আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। যে বন্দে মাতরম শব্দের উচ্চারণে
যে গানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, একজনের মাধ্যমে তো স্বাধীন হয়নি, কত বলিদান, কত কি, সবটাই আপনারা জানেন, আমি বোর করব না। কিন্তু তারপরেও কি ছিল, যে যখন ইংরেজদের শাসন ছিল তো বন্দে মাতরম শব্দের ব্যবহার করলে ফাঁসিতে পর্যন্ত ঝুলতে হতো। অর্থাৎ ইংরেজদের চক্ষুশূল ছিল, তারা শুনতে পছন্দ করতো না বন্দে মাতরম শব্দ, তারা নিতে পারতো না বন্দে মাতরম। সেই বন্দে মাতরমের পুরো গান আজ বাজাতে ৮০তম ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করছি, তখন ওই গানের পুরোটা বাজাচ্ছি। মানে কতটা বিদেশি প্রভাব ছিল যে দেশ স্বাধীনতার পরেও আমাদের হিম্মত হয়নি যে বন্দে মাতরম গান আমরা আমাদের দেশে করব। কি না, তো এখানে নাকি ভগবানের ডেসক্রিপশন আছে, দুর্গার উচ্চারণ আছে, কমলার মাধ্যমে লক্ষ্মী মাতাকে ইয়ে করা হচ্ছে, দ্বানী বিদ্যা দায়িনী অর্থাৎ সরস্বতী মাতাকে ডাকা হচ্ছে, এই যে ঠাকুরের নাম নেওয়া হচ্ছে, এটা কি? অথচ সেই বন্দে মাতরম উচ্চারণ করে কত বীর বলিদান দিয়েছে, সেই গান পুরোটা করতে আমাদের ৮০টা বছর সময় লেগেছে। সেখানে এখনো পর্যন্ত বিদেশি এত ইনফ্লুয়েন্স কাজ করছে যে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম পর্যন্ত অ্যান্টি গভর্নমেন্ট কাজ করছে। আপনারা জানেন ঝাড়খণ্ডের কি অবস্থা, দেখতে পাবেন না, কারণ এখন ইনস্টাগ্রামের মাথা কাজ করছে না, মেটার মাথা কাজ করছে না। আগে তো প্রথমে আমি একটা ভিডিও আপনাদের সামনে চালাবো 20 সেকেন্ডের, একবার দেখুন পরিস্থিতি। কেমন মানে ছটফটানি শুরু হয়ে গেছিল সোনিয়া গান্ধী, মানে উনি হজম করতে পারছিলেন না যে গানটা কেন হচ্ছে, পুরো গানটা কেন হচ্ছে। রাহুল গান্ধী ছটফট করছেন, খারাপ লাগছে, কিছু করতে পারছেন না, চাইছেন যে ইমিডিয়েটলি মাইকটা যেন কেড়ে নি, মানে অ্যাটিটিউডে একটা প্রবলেম, ছটফট করছেন যে গানটা পুরোটা কেন হচ্ছে। বন্দে মাতরম গান এনারা সহ্য করতে পারছেন না। আমি তো চাইছি যে অল্টারনেটিভ কাউকে ভোট দিই, এই চলন দেখে কি করে দেব, যাদের নিজেদের দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় গানের প্রতি প্রেম না থাকে, নিজেদের দেশের যে গান গেয়ে এত বীর বলিদান দিয়েছে, যাদেরকে আমরা আজকের দিনে স্মরণ করি, সেই গান পুরো সহ্য করতে পারছে না, মনে হচ্ছে গোটা বডিতে মনে হয় কেউ কারেন্ট দিচ্ছে, ছটফট করছেন সোনিয়া গান্ধী। আজ আমি আপনাদেরকে দৃঢ় সত্য জানাই, ঝাড়খণ্ডের এমন পরিস্থিতি যে সিএম এর আবাস ঘিরে ফেলেছে পুলিশ, অর্থাৎ স্টুডেন্টরা মুখ্যমন্ত্রীকে টার্গেট করে নিয়েছে। এত করাপশন, কেমন করাপশন, যখনই ইনভেস্টিগেশন করতে দেওয়া হচ্ছে, কোনো পুলিশ ইনভেস্টিগেশন করে এগোচ্ছে দুর্নীতি নিয়ে, পেপার লিক নিয়ে, ইনভেস্টিগেশন এগোতেই সেই পুলিশকে ট্রান্সফার করিয়ে সিআইডির হাতে দিয়ে দেওয়া হচ্ছে। সিআইডি যখন ঠিকঠাক করে তদন্ত করতে পারছে, সেই সিআইডি অফিসার যে মেন লোক ছিলেন তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দুর্নীতি ফাঁসই হচ্ছে না। ঝাড়খণ্ডের স্টুডেন্টরা বলছেন যে ভাই আমরা কি মূর্খ এখানে বসে আছি, আমাদের বিধানসভা যেটা দেখে যে কেউ বলবে আমরা খনিজতে সমৃদ্ধ, তাহলে আমাদের এরকম পরিস্থিতি কেন, বিহার থেকেও সেপারেট হয়ে গেছে, তো সেপারেট হয়ে লাভটা কি হলো। এবং ম্যাসিভ প্রোটেস্ট চলছে। যখন প্রথমে মেটাতে দেখা গেল, গ্রাফ দেখাচ্ছে যে এমন প্রোটেস্ট হয়েছে যে এক ধাক্কায় গ্রাফ হাইতে পিকে উঠেছিল, সেই গ্রাফ হঠাৎ করে নেমে এবার ওকে সাপ্রেস করা হচ্ছে। তো এই কাজটা কে করছে, মেটা অ্যালগোরিদম এইভাবে কেন কাজ করছে। ঝাড়খণ্ডে মানে ভয়ঙ্কর প্রোটেস্ট চলছে, মানে এমন হয়ে গেছে যে রাহুল গান্ধীর আজকে কুশপুতুল পুরানো হয়েছে। শুধু তাই নয়, ওয়ার্নিং দেওয়া হয়েছে যে জেএমএম এর সাথে কংগ্রেস যে সরকার চালাচ্ছে, একসাথে জোট গঠবন্ধনের সরকার চলছে, কংগ্রেসকে ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে যে সরে যাও, আমরা সরকার উল্টে দেব। আর এটা ফ্যাক্ট, যে কোনো মুহূর্তে সরকার উল্টে যেতে পারে ঝাড়খণ্ডের, যে কোনো মুহূর্তে। আপনারা দেখছেন ইনস্টাগ্রামে
খুঁজে পাচ্ছেন পোস্ট? দেখুন, বিষয় সেম, জেনারেশন সেম, প্রোটেস্ট সেম, কিন্তু ককরোচ জনতা পার্টির মতো ভাইরাল হচ্ছে না। কেন ভাইরাল হচ্ছে না? এবার এই পার্থক্য আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখা যাচ্ছে অ্যানালিসিস করছেন এনডিটিভি, যেখানে বলা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি যেটা দিল্লিতে হয়েছিল, এটা তো সেন্ট্রাল বেস হয়েছিল, খুব স্বাভাবিক। ঝাড়খণ্ডে যেটা হচ্ছে ওটা রাজ্য বেস হচ্ছে, তাহলে খুব স্বাভাবিক যে সেন্ট্রাল বেস যেভাবে পোস্ট হবে ঝাড়খণ্ডে তার থেকে কম হবে। তাই হয়েছে। দেখা যাচ্ছে যন্তর মন্তরে 5239টা পোস্ট হয়েছে, ভিডিও শেয়ার হয়েছে, বিভিন্ন নতুন গান দিয়ে প্রোটেস্টের ভিডিও শেয়ার হচ্ছে 5239টা। ঝাড়খণ্ডেও পোস্ট শেয়ার হচ্ছে, যেখানে পোস্ট করা হয়েছে 1062টা। ভালো করে বুঝুন, 1062টা। অথচ ঝাড়খণ্ডের এই 1062টা পোস্ট কত লোকের কাছে পৌঁছলো? মাত্র 6 লক্ষ লোকের কাছে পৌঁছালো। যদি ইকুয়েশন তাই হয়ে থাকে, 6 লক্ষ লোকের কাছেই পৌঁছায়, অ্যালগোরিদম সাজেস্ট করে। আমি একটা ভিডিও দেখছি, আমার মানে এমন একটা হ্যাকিং অ্যালগোরিদম যে আমি কোনো ভিডিও দেখছি, তো আমার ভালো লাগছে হয়তো, পরে সেই রকমই ভিডিও সাজেস্টেড হয়। ইনফ্যাক্ট আমার পাশে যে বসে থাকবে তার ফোনেও সেম ভিডিও আসতে লাগে, মানে অ্যালগোরিদম এতটা অ্যাক্টিভ থাকে। আমি সিজেপির প্রোটেস্ট দেখছি, দেখতে দেখতে কোনো ভিডিওতে তো লাইক কমেন্ট কিছু করলাম, ঠিক আমার পাশের বন্ধুর কাছে সেম চলে আসে, ফ্যামিলি মেম্বারের সাথেও সেম হয়। অর্থাৎ অ্যালগোরিদম এতটা ট্র্যাক করে। সেখানে 1062টা পোস্ট যখন 6 লক্ষ মানুষের কাছে পৌঁছচ্ছে, তাহলে দিল্লি যন্তর মন্তর প্রোটেস্টে আমি মেনে নিলাম 5239টা পোস্ট হয়েছে, 5 গুণ। তাহলে আমি করে দিলাম 6 লক্ষ লোক যদি 5 গুণ হয়, তাহলে 5 6 30 লক্ষ লোকের কাছে পৌঁছানোর কথা। ছেড়ে দিন, বিরাট প্রোটেস্ট হয়েছে, গানের জন্য হিট করে যাচ্ছে, একদম ধারধার শেয়ার হচ্ছে, 50 লক্ষ লোকের কাছে পৌঁছলো। কিন্তু মেটা বলছে, মেটা দায়িত্ব নিয়ে 1,85,00,000 লোকের কাছে পৌঁছে দিয়ে এটা প্রেজেন্ট করে দিল যে সরকার খুব চাপে আর দেশে ম্যাসিভ প্রোটেস্ট চলছে। এটা কি ধরনের দোগলাপন্থী? তার মানে দেশ স্বাধীন হয়েও স্বাধীন নেই। ইনস্টাগ্রাম, ফেসবুক ফিড যেখানেই দেখবেন সেখানে সিজেপির প্রোটেস্ট মেটা সাজেস্ট করছে, কিন্তু ঝাড়খণ্ডের প্রোটেস্ট মেটা সাজেস্ট করতে পারছে না। মেটা কি করে বুঝছে? তাহলে যে অপারেট করছে সে কিন্তু বুঝছে, সে খুব ভালো করে অ্যালগোরিদমকে কাজে লাগাচ্ছে, এবং এই অ্যালগোরিদমকে কাজে লাগানোর জন্য এনডিটিভির দিক থেকে অ্যানালিসিস করে ডেটা প্রেজেন্ট করে বলা হলো যে একটা ভয়ঙ্কর বৈষম্য দেখা যাচ্ছে মেটা অ্যালগোরিদমে। যেভাবে তারা সিজেপির প্রোটেস্টকে হাইলাইট করেছে, যেভাবে সিজেপির প্রোটেস্টের এক একটা ভিডিও মানুষের ফোন পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেইভাবে ঝাড়খণ্ডের প্রোটেস্টকে পৌঁছচ্ছে না। এখন কথা হচ্ছে যে সেম জেনারেশন, সেম প্ল্যাটফর্ম, সেম প্রোটেস্ট, কিন্তু পার্থক্য এত কেন? আর এই সিজেপি সেকেন্ড টাইম নামার প্ল্যানিং করছে, ককরোচ জনতা পার্টি। কবে নামার প্ল্যানিং করছে? বলছে আমরা আবার প্রোটেস্ট করব, প্রাইমারি স্কুলগুলোর ঠিকঠাক চলছে না, ভালো হচ্ছে না, মুদ্রা খুঁজছে তারা যে আবার নামবো। বলছে 10 সেপ্টেম্বর থেকে নামবো। 10 সেপ্টেম্বর থেকে কেন নামবে? কারণ 12-13 তারিখে আমাদের দেশে ব্রিক্স সামিট হতে চলেছে। দেশের নাম ডুবোতে হবে না, যেমনটা কি আগের বার হয়েছিল, রাহুল গান্ধীর ছেলেরা শার্ট খুলে প্রেজেন্ট করেছিল, মনে পড়ছে আপনাদের? কতটা মান সম্মান গেছিল দেশের। তো সিজেপি এখন সেই প্ল্যানিং করছে যে ব্রিক্স সামিটের আগে আমরা আবার প্রোটেস্টে বসবো এবং প্রেজেন্ট করব যে কতটা আনরেস্ট আমাদের দেশে চলছে এবং জেনারেশন খতরে মে হ্যাঁ। তো কই সিজেপি পৌঁছে যাক ঝাড়খণ্ডে, আমি তো এখনো বলছি টাইম আছে, যান ঝাড়খণ্ডে। সেম প্রবলেম তো চলছে পেপার লিক নিয়ে, স্টুডেন্ট আন্দোলন করছে, জেনজি তারাও, এমনটা নয় যে আলফা জেনারেশন, জেনজি। তাহলে তারা সেখানে পৌঁছচ্ছে না কেন? এবার এই মেটা অ্যালগোরিদমের জন্য কি হচ্ছে, যে যারা সো কল্ড সেলিব্রিটি তাদের অ্যাকাউন্টে যাচ্ছে না ভিডিও, ঠিকঠাক প্রোটেস্টের ভিডিও পৌঁছচ্ছে না, কারণ মেটা তো দায়িত্ব নিয়েই তাই করছে, কিছুই না। আপনি একবার এআইটা খুলবেন নিজেরা, আমার কথায় বিশ্বাস করার দরকার নেই, একটু এই প্রোটেস্ট রিলেটেড কথা সার্চ করবেন, একটু সরকার কতটা চাপে এই কোয়েশ্চেনটা করবেন, দেখবেন যে চাপের অ্যান্সার যেভাবে এক্সপ্লেন করবে সরকার কতটা ফ্রি বা ভারত কতটা ভালো চলছে, এই অ্যান্সার ঠিকঠাকভাবে এক্সপ্লেনই করতে পারবে না। এমনভাবে পুরো এআই দ্বারা হ্যাকড হয়ে রয়েছি আমরা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, যেটার এক্সপ্লেন এনডিটিভির মাধ্যমে করা হয়েছে।
বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।